তাহলে তোদের অ্যাটমিক স্ট্রাকচারের যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল ইলেকট্রনিক কনফিগারেশন সেগুলোকে এবার দেখ তাহলে আমি কয়েকটা লিখে রেখেছি। তোদের দেওয়া ছিল হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30, এবং আমি বলেছিলাম তোদের যে হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক কিন্তু পরীক্ষায় নাও দেওয়া থাকতে পারে, এবং সেগুলো তোদেরকে একদম ভালো করে মুখস্থ রাখতে হবে। এবং এই মুখস্থটা যদি অফলাইনে ক্লাস হতো, যদি আমাদের ক্লাসরুমের মধ্যে ক্লাস হতো, তাহলে আমি এগুলোকে রেগুলার ধরতাম, প্রত্যেককে ধরতাম। আমি আজ থেকে তোদের বলে দিচ্ছি, কোনো ইস্যু নিয়ে আমাকে যখন ফোন করবি তোরা যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, কি কবে ভিডিওটা দেবেন, যে ইস্যু নিয়েই ফোন কর না কেন, আমি কিন্তু ফার্স্ট প্রশ্ন করব, বলতো ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক কত, স্ক্যান্ডেনিয়ামের কত, ক্রোমিয়ামের কত, 1 থেকে 30 পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক যেন প্রত্যেকের সবসময় মুখস্থ থাকে। যখনই ফোন করবি ফার্স্ট আমি প্রশ্ন করব যে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার কোনো একটা মৌলের, হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30। তো দেখ ইলেকট্রনিক বিন্যাসগুলোকে দেখ। হাইড্রোজেন 1s1 1s1 এটা একটা মাত্র ইলেকট্রন আছে, এসের একটাই ঘর, এই জন্য একটা ইলেকট্রন গেল। হিলিয়ামের 2 1s2 দেখ দুটো ইলেকট্রন আছে, অপোজিট স্পিন, বিপরীত ঘূর্ণনে কিন্তু ইলেকট্রনগুলোকে দেখালাম। নিয়ন 10 1s2, আমি তারপর লিথিয়াম বেরিলিয়াম এগুলোকে লিখলাম না, সরাসরি নিয়নে চলে এসেছি 10 1s2 2s2 2p6 1s2 দেখ দুটো ইলেকট্রন, 2s2 দুটো ইলেকট্রন, 2p6 এর 3টে অরবিটাল, এবং প্রতিটা অরবিটালে দুটো করে, অর্থাৎ 2 3 6 6টা ইলেকট্রন গেল। অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 6 4 10 3s2 10 আর 2 12 3p1 13 হলো। এবং এখানে দেখ লাস্ট দুটো অরবিটের আমি ইলেকট্রনিক কনফিগারেশনকে ব্লকিং করেছি। ব্লকিং করা মানে অরবিটালগুলো ধরে ধরে ইলেকট্রনগুলোকে প্লেস দেওয়া, জায়গা দেওয়া। 2s2-তে দুটো ইলেকট্রন, 2p6-এ 6টা ইলেকট্রন, 3s2-তে দুটো ইলেকট্রন, পি সাবসেলের 3টে অরবিটাল থাকে, কিন্তু এখানে একটা মাত্র ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন লিখলাম। আর্গন 18 1s2 2s2 2p6 3s2 3p6, আমি শেষ অরবিটটায় ব্লকিং দেখিয়েছি তোদেরকে। আমি বলেছিলাম লাস্ট দুটো অরবিট, অর্থাৎ 2 আর 3। যাই হোক 3s2 এরকম হচ্ছে দুটো ইলেকট্রন, 3p 6টা ইলেকট্রন হচ্ছে। ক্যালসিয়াম 20-র ক্ষেত্রে দেখ 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6-এর পর 4s চলে এলো, আব্বাও প্রিন্সিপাল অনুসারে 3pর পর 3d না হয়ে 4s চলে এসছে। তাহলে কী হচ্ছে, এসে দুটো ইলেকট্রন, পিএ 6টা, 4s দুটো। আচ্ছা, কয়েকজন স্টুডেন্ট তোরা পরে জয়েন করলি ক্লাসে, আমি আগের ক্লাসগুলো, আগের ভিডিও ক্লাসগুলো সব দিয়ে দেবো তোদের এই অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ হওয়ার পর। তবে তোদের এই যাতে এই যে জায়গাটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, ইলেকট্রনিক কনফিগারেশন, এর উপর পুরো কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে। এটা যাতে তোদের এখনই বুঝতে অসুবিধে না হয়, তার জন্য তোদের জন্য আমি ছোট করে জায়গাটাকে একবার বলে দিচ্ছি, এবং বাকি প্রত্যেকেই ভালো করে শোন, রিভিশন হয়ে যাবে ব্যাপারটাকে। আমি খুব সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তোরা ভালো করে শোন, বিশেষ করে যারা পরে জয়েন করলি ক্লাসে। তো দেখ, 1 নম্বর হচ্ছে আমাদের যে ধারণা, একটা অ্যাটম, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন। তো এই অ্যাটমিক স্ট্রাকচারটা কেমন, অর্থাৎ পরমাণুর গঠনটা কেমন, এই প্রশ্নটা মানুষের দীর্ঘদিনের। আমি সব প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছি কী করে ইউনিভার্স তৈরি হয়েছিল, তার সবথেকে প্রথমে কী করে অ্যাটম তৈরি হয়েছিল, অ্যাটমেরও আগে কী করে সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো, অর্থাৎ অবপারমাণবিক কণা, অ্যাটমের মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, আরও ছোট কণা, কোয়ার্ক, গ্লুয়ন, প্লাজমা, এগুলো কী করে তৈরি হয়েছিল সব বলেছিলাম। তো সেসব আমি আলোচনাতে যাচ্ছি না, আমি তোদের এখানে এগুলো, এই কথাগুলো কেন বলছি, তাদের বুঝতে একটু সুবিধা হয়, সবাইকে একবার মনে করিয়ে দিচ্ছি। এবং আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্সের যে কনসেপ্ট, তাতে আমরা একটা অ্যাটম বলতে বুঝি একটা নিউক্লিয়াস, তার মধ্যে প্লাস চার্জ আছে, এবং নিউক্লিয়াসের মধ্যে আছে নিউট্রন আর প্রোটন। নিউট্রনগুলো চার্জলেস, অর্থাৎ চার্জ 0। প্রোটনগুলোর হচ্ছে পজিটিভলি চার্জ, অর্থাৎ চার্জ হচ্ছে +1। নিউট্রনগুলোর আর প্রোটনগুলোর মাস বা ভর প্রায় সমান। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি নিউট্রনের মাসগুলো প্রোটনের থেকে সামান্য বেশি, ঠিক আছে। এবং একটা পরমাণুর, একটা অ্যাটমের এন্টার মাস, সমগ্র ভরটা নির্ভর করে
নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড নাম্বার অফ প্রোটনস। নাম্বার অফ নিউট্রনস অর্থাৎ নাম্বার অফ নিউক্লিয়নস, নিউট্রন আর প্রোটন নিউক্লিয়াসে থাকে বলে এদেরকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। এছাড়া হার্ডন বলেছিলাম অন্য সেন্সে, সেটাও আগে বলেছি, বলা হয় নিউক্লিয়ন। নিউট্রন আর প্রোটনকে নিউক্লিয়ন। নিউট্রনের সংখ্যার উপর ডিপেন্ড করছে একটা পরমাণুর মাস নাম্বার, ভর সংখ্যা কত হবে। যেমন ধর হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন, কোনো নিউট্রন নেই, তাহলে তার মাস নাম্বার, ভর সংখ্যা হচ্ছে 1। আবার অক্সিজেনের 8টা প্রোটন 8টা নিউট্রন, তাই এর মাস নাম্বার হচ্ছে 16। নিউট্রন 8টা, প্রোটন 8টা, 8 আর 8 16। কিন্তু অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে নাম্বার অফ প্রোটনস, অর্থাৎ অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, কারণ নাম্বার অফ প্রোটনস হচ্ছে 8। এবারে লক্ষ্য করে দেখ, এই যে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন আর প্রোটন থাকলো, এবং তাহলে একটা অ্যাটম অ্যাজ এ হোল, একটা পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত, তাহলে যতগুলো প্রোটনটা প্লাস চার্জ, ততগুলোই মাইনাস চার্জকে থাকতে হবে। সেই মাইনাস চার্জগুলোর যে পার্টিকেলগুলোর মধ্যে থাকে তার নাম হচ্ছে ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে কোথায় থাকে না, আমাদের মডার্ন সায়েন্স বলছে অরবিটের মধ্যে থাকে। এটার মধ্যে এখানে নানা রকমের কনসেপ্ট ছিল। প্রথমে রাদারফোর্ড বললো, তারপর বোর এলো ইত্যাদি। তাহলে বোরের কনসেপ্টটাকেই আমরা বেশি ভাবতে হবে, বুঝতে হবে। বোর, নিলস বোর করলো কি, বললো যে নিউক্লিয়াসের বাইরে থাকে, এই যে নিউক্লিয়াসের বাইরে থাকে তার ইলেকট্রন, এগুলোকে বলছে অরবিট। এগুলো তোরা মাধ্যমিকে পড়েছিস। দেখ, আমি দেখালাম দুটো অরবিটকে, আরও অরবিট থাকতে পারে। এই অরবিটগুলোর নাম কে, এল, এম, এন। তাহলে এইগুলো হচ্ছে একটা অরবিট বা কক্ষপথ। অরবিট বা কক্ষপথ, এই অরবিটকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয়, স্মল এন। এই স্মল এন এর নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারটাকে বলেছি কি, ইলেকট্রনের অ্যাড্রেস বা ঠিকানা, ইলেকট্রনের আইডেন্টিটি। তাহলে অরবিটের সংখ্যাটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, স্মল এন, এটাকে বলছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 4 রকমের কোয়ান্টাম সংখ্যা হয়। একটা হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে এন, যা অরবিটকে, কক্ষপথকে রিপ্রেজেন্ট করে। এবারে আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স বললো ইলেকট্রনগুলো অরবিটের মধ্যে, আবার তার মধ্যে থাকে সাবসেল, সেই সাবসেলের মধ্যে থাকে। যেমন তোর আগে বলেছি, একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে কয়েকটা ফ্লোর, সেই ফ্লোরের মধ্যে রুম থাকে, সেই রুমের মধ্যে মানুষ থাকে। এক্স্যাক্টলি আমাদের এখানেও দেখ, অ্যাটমের ক্ষেত্রে অরবিট বা বাংলায় কক্ষপথ, এই কক্ষপথের মধ্যে থাকে সাবসেল, বাংলায় বলে এটাকে উপকক্ষ। সেই উপকক্ষর মধ্যে থাকে অরবিটাল বা কক্ষ, তার মধ্যে থাকে ইলেকট্রন তার নিজস্ব স্পিন দিয়ে। তাহলে এই অরবিটগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন। এই পুরো বোর্ড ওয়ার্ককে কিন্তু লিখবি, বিশেষ করে যারা নতুন ক্লাসে জয়েন করলি তারা অবশ্যই লিখবি এই জায়গাটাকে। কোয়ান্টাম নাম্বার এটা এন, অরবিটকে রিপ্রেজেন্ট করে, সাবসেলকে রিপ্রেজেন্ট করে যে কোয়ান্টাম নাম্বারটা, তার নাম হচ্ছে এল। এর নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আবার বলছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, যেটা সাবসেলকে রিপ্রেজেন্ট করে। অরবিটের মধ্যে থাকে সাবসেল, যেমন একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে কতগুলো ফ্লোর বা তলা, 1 তলা 2 তলা 3 তলা থাকে, সেরকম সাবসেলের মধ্যে থাকে অরবিটাল, যেমন ফ্লোরের মধ্যে থাকে কতগুলো রুম। সেই সাবসেলের মধ্যে যে অরবিটাল থাকে, সেই অরবিটালকে রিপ্রেজেন্ট করা হয় আরেকটা কোয়ান্টাম নাম্বার, তার নাম হচ্ছে এমএল, এম সাফিক্স এল। এটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবার সেই অরবিটের মধ্যে থাকে ইলেকট্রন নির্দিষ্টভাবে ঘুরে, হয় ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ। এই ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারটাকে রিপ্রেজেন্ট করা হয় এস, স্মল এস বা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে। এই হচ্ছে বিভিন্ন রকমের 4টে কোয়ান্টাম সংখ্যা। এবারে দেখ, তাহলে কি হলো, ইলেকট্রনগুলো অরবিটের মধ্যে থাকে সাবসেল, তার মধ্যে অরবিটাল, তার মধ্যে ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন সরাসরি অরবিটের মধ্যে যে থাকে, মাধ্যমিকে শিখেছিলি, সেটা অর্ধেকটা শিখেছিলি। এইচএস লেভেল বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য তোদেরকে যেটাকে বুঝতে হচ্ছে যে অরবিটের মধ্যে থাকে সাবসেল, তার মধ্যে অরবিটাল, তার মধ্যে ইলেকট্রন। এবারে এই অরবিটগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয় দেখ।
তাহলে বিভিন্ন অরবিটগুলো হচ্ছে কি, অরবিট হচ্ছে কে, এল, এম, এন, ও, পি ইত্যাদি এভাবে হয়, যার এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। কেটা হচ্ছে এক, এন হচ্ছে নাম্বার অফ অরবিট, প্রথম কক্ষপথ, প্রথম অরবিট, ফার্স্ট অরবিটকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তার এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে 1, 2, 3, 4। বোঝা গেল? এই একটাকেই দেখ, এই যে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এই যে এক, এটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা। এই যে এক, এই যে দুই, এই যে সংখ্যাটা এসপি, এগুলোর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে বোঝাচ্ছে এন। এরপরে চলে গেল অরবিটের পরে, অরবিটের মধ্যে থেকে সাবসেল, সেই সাবসেলগুলোকে দেখ বা উপকক্ষ, এই সাবসেলগুলো হচ্ছে 4 রকমের হয়, এসপিডিএফ, এসপিডিআরএফ। এবার হচ্ছে কি, যত নম্বর অরবিট তার ততগুলো সাবসেল থাকে। যেমন 1-এর থাকে একটাই সাবসেল এস, 2-এর থাকে দুটো সাবসেল এস আর পি, 3-এর থাকে এসপিডি, 4-এর থাকে এসপিডিএফ, 5-এর এরকম এসপিডিএফ জি, জি থাকে। এই জিটা আমাদের সিলেবাসে নেই বলে ভাবার দরকার নেই। তাহলে 4-এর পর থেকে সবগুলোর ক্ষেত্রে বলবি 4টে করে সাবসেল আছে এসপিডিএফ, সব 7 নম্বরটাও এসপিডিএফ। বোঝা গেল? এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সাবসেল। এদের এল এর মানগুলোকে বলে দিই। সাবসেলকে এল বা জিমোথেল কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে, এই মাত্র বললাম। এল এর মান দেখ, এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এগুলো এল এর মান, এগুলো মনে রাখতে হবে। এগুলো কী করে এলো, নির্দিষ্ট নিয়মে এসছে। তোদের আগের ভিডিওগুলো যেই দেবো এগুলো বুঝে যাবে। এগুলো যারা প্রথম থেকে ক্লাসগুলো করছে তারা কিন্তু একদম খুব পরিষ্কার জানে এটা কেন এসছে। যারা পরে এসছিস তারা শুধু এইটুকু জেনে রাখ, এসের জন্য এই 0, 1, 2, 3গুলোকে ভ্যালু না ভেবে নাম ভাব। যেমন রোল নাম্বার থাকে তোদের স্কুলে, সেটাও রোল নাম্বার। এমন নয় যে সব স্কুলে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্লের রোল নাম্বার 1 থাকে। হয়তো অনেক স্কুলে ভর্তিটা কেমন হবে, অ্যাডমিশনটা কীভাবে নিলি তার উপর ডিপেন্ড করে রোল নাম্বার হয়। ঠিক সেরকম, বা ক্লাস 1-এ কীভাবে ভর্তি হয়েছিলিস তার উপর ডিপেন্ড করে এখনও রোল নাম্বার চলছে ইত্যাদি। তো ঠিক সেরকম এগুলোকে নাম না ভেবে, 0 মানে তার ভ্যালুলেস এরকম ভাবিস না, 0 একটা নাম ভাব। এসকে, এসের এস যে সাবসেটটা তার এল এর মান হচ্ছে 0, পি এর 1, ডি এর 2, এফ এর 3। প্রথম কক্ষপথ ফার্স্ট অরবিটের একটাই সাবসেল এস। এগুলো হচ্ছে অরবিটকে বুঝিয়েছি, এগুলো হচ্ছে অরবিটগুলো এন, এইগুলো হচ্ছে এন, আর এগুলো হচ্ছে তার সাবসেল। তাহলে ফার্স্ট অরবিটের থেকে একটাই সাবসেল 1s, এই দেখ 1s বলেছি তাই। 2 নম্বর সাবসেলের 2s আর 2p, 3 নম্বরের 3s, 3p, 3d ইত্যাদি। এই গেল সাবসেল। এই সাবসেলের মধ্যে থাকে অরবিটাল। সেই অরবিটালগুলো কীভাবে থাকে দেখ, অরবিটালগুলো হচ্ছে বিভিন্ন সাবসেলের অরবিটালের সংখ্যা হচ্ছে বিভিন্ন অরবিটালের। যেমন এস সাবসেলটার অরবিটাল হচ্ছে একটা, ঠিক সেরকম পি এর হচ্ছে 3টে, ডি এর হচ্ছে 5টা, আর এফ এর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এই যে এদের, এটার দেখ এল এর ভ্যালু হচ্ছে 0, এটার 1, এটার 2, এটা 3। তো যখন এই নাম্বার অফ অরবিটালস বার করবি, কী করে করবি, নাম্বার অফ অরবিটালস সমান হচ্ছে 2l + 1, 2 × 0 + 1 = 1, 2 × 1 + 1 = 3, 2 × 2 + 1 সমান দেখ 5, 2 × 3 + 1 সমান 7। তাহলে এইভাবে অরবিটালগুলো বেরিয়ে গেল। এই প্রতিটা অরবিটালকে আবার রিপ্রেজেন্ট করা হয় এমএল দিয়ে, আগেই বললাম। এই যে এমএল এর ভ্যালু, এমএল এর ভ্যালুটা হচ্ছে কি, এমএল এর ভ্যালুটা -l থেকে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে এটা 0 আছে, তাহলে এটা 0। এবারে দেখ -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, তাহলে এটার এল এর মান 1। তাহলে এটা কী হবে, -1, 0 আর +1, -1, 0, +1, অর্থাৎ মধ্যেরটা 0, বাঁ দিকেরটার -1, ডান দিকেরটার +1। ডি এরটার হচ্ছে -2, -1, 0, +1, +2, আর এফ এরটার হচ্ছে -3, -2, -1, 0, +1, +2, +3। এগুলো হচ্ছে এমএল এর ভ্যালু, এগুলো হচ্ছে এমএল ভ্যালু, এমএল। এগুলোকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এইগুলো হচ্ছে একটা অরবিটাল, এইটি একটি অরবিটাল, এটি একটি অরবিটাল, আর গোটাটা হচ্ছে সাবসেল। বোঝা গেল? এরপর স্পিন কোয়ান্টাম নাম্বার এস,
এটা ইলেকট্রনের স্পিনকে রিপ্রেজেন্ট করে, স্পিন অফ ইলেকট্রন, ইলেকট্রনের ঘূর্ণন। অর্থাৎ একটা ইলেকট্রন, এরকম ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ক্লকওয়াইজ, ইলেকট্রনটা এরকম করে ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ইলেকট্রনটা এস, ইলেকট্রনটা যদি ক্লকওয়াইজ ঘুরে তার এসের ভ্যালু প্লাস হাফ হয়, যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে মাইনাস হাফ হয়। এদিকে প্লাস হাফ, এদিকে মাইনাস হাফ, যেটাকে আমরা অরবিটালের মধ্যে রিপ্রেজেন্ট করি উপর দিকে মাথা, নিচের দিকে মাথা। উপর দিকে মাথা মানে প্লাস হাফ, নিচের দিকে মাথা মানে মাইনাস হাফ, এসের ভ্যালু, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু। বোঝা গেল? তাহলে একটা অরবিটাল দুটো ইলেকট্রন থাকতে পারছে, তাহলে প্রতিটা অরবিটালে থাকলে এখানে দুটো, তাহলে এসের ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে দুটো। পি এর ক্ষেত্রে 2 × 3 = 6টা, এটার ক্ষেত্রে ইলেকট্রন সেগুলো আমি রেখে দিচ্ছি। এটার ক্ষেত্রে 5 × 2 = 10, এটার ক্ষেত্রে 7 × 2 = 14। তাহলে কি হচ্ছে, বিভিন্ন অরবিটালের মধ্যে, বিভিন্ন সাবসেলের মধ্যে ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন ক্যাপাসিটি, সাবসেল আর তার ক্যাপাসিটি, কতটা ক্যাপাসিটি, কতগুলো ইলেকট্রন থাকতে পারে। সাবসেল এস এর জন্য হচ্ছে 1 × 2 = 2, পি এর জন্য 3 × 2 = 6, ডি এর জন্য 5 × 2 = 10, আর এফ এর জন্য 7 × 2 = 14। এতগুলো করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম নম্বর অরবিটের 1s, দ্বিতীয় নম্বর অরবিটের ক্ষেত্রে 2s 2p, তৃতীয় নম্বর অরবিটের ক্ষেত্রে 3s 3p-তে তুই ইলেকট্রন নিয়ে যাবি, তারপরে 3d, তারপরে 4s, তারপরে 4p 4d 4f। কারণ 1 নম্বর অরবিটের একটাই সাবসেল s, 2 নম্বরে 2s 2p, 3 নম্বরে 3s 3p 3d, 4 নম্বরে 4s 4p 4d 4f। কিন্তু এই যে সিম্পলিফিকেশন করলাম, এটা আমরা পরে আরও 3টে রুল পড়েছি, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স মাল্টিপ্লিসিটি রুল, আর আব্বাও প্রিন্সিপাল। বিশেষ করে আব্বাও প্রিন্সিপালটাকে বোঝ। আব্বাও প্রিন্সিপাল অনুসারে হচ্ছে কি, যে এই যে সাধারণ যে প্যাটার্নটা, প্রথম কক্ষপথটা পুরো ভর্তি হয়ে গেল তার সাবসেলগুলো, মানে অর্থাৎ তুই একতলাতে প্রথমে একদম গ্রাউন্ড ফ্লোরে বা নিচের তলাটাতে তুই প্রথমে লোকজনকে তুই রাখলি, একটা বড় ধর হোস্টেলে স্টুডেন্টদেরকে রাখছিস, নিচের ফ্লোরটাতে সব আগে স্টুডেন্টকে রাখলি, তারপর দ্বিতীয় ফ্লোরে সব স্টুডেন্টকে রাখলি, ওই ঘরগুলো ভর্তি যাওয়ার পর আবার থার্ড ফ্লোরে এলি। ব্যাপারটা এরকম নাও হতে পারে। অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে কেমন হচ্ছে, এটা কিভাবে কি প্যাটার্নটা ফলো করে সেটার জন্য আছে আব্বাও প্রিন্সিপাল। সেটা এই প্যাটার্নটা নয়, এই প্যাটার্নটা হচ্ছে ভুল প্যাটার্ন। সেই প্যাটার্নটার অ্যাকচুয়াল প্যাটার্নটাকে আমি তোদের দেখাচ্ছি। কেমন সেটা না, এইভাবে বিভিন্ন সাবসেলগুলোকে দেখানো হয়েছে, 1 2 3 4 5 6 এস পি ডি আর এফ। অর্থাৎ এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2p, ধর এটা যদি বলে এটা হচ্ছে 4p, আবার এটা হচ্ছে 5f, আবার তোকে যদি বলে এটা বলে এটা 6p, আবার এটা যদি বলা হয় এটা হচ্ছে 4d। এবার কি হচ্ছে, ইলেকট্রনগুলো কীভাবে ভর্তি করবি, এই যে যেভাবে তীর চিহ্নগুলোকে আঁকছে এরকম প্যারালাল লাইন্স, এই ছবিটা বইয়েও পেয়ে যাবি, বইয়ে দেখে নিতে পারিস, খাতায় বইয়ের থেকে তুলতে পারিস, বা আমার বড় একটার থেকেও তুলে নিতে পারিস। তাহলে এবং মাথায় রাখতে হবে, তুই যখন ইলেকট্রনগুলোকে ভর্তি করবি, ভর্তি করার জন্য সাবসেলগুলোকে, একটা সাবসেল, সেই সাবসেল এর মধ্যে থেকে অরবিটাল, সেগুলোকে আর দেখানো হচ্ছে না এখানে, পরে দেখানো, এখানে দেখানো হচ্ছে। এর নিচে ব্লকিং করে দেখি, যেগুলোকে বলা হয় ব্লকিং করছি। তো এইটাকে পরপর যেভাবে সাজাবি তুই, মানে তোর হাতে ধর 25টা ইলেকট্রন আছে একটা অ্যাটমের, তুই কোন সাবসেলে কতগুলো ইলেকট্রন রাখবি, এটাকে বলা হয় ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনীয় বিন্যাস। বোঝা গেল? তাহলে এই বিন্যাসটাতে তুই কী করে কোন ঘরটাকে আগে কোন ঘরটাকে পরে রাখবি সেটাকে বলা হয়, এটাই হচ্ছে আব্বাও প্রিন্সিপাল বলা হয়, বা আব্বাওয়ের নীতি। সেই নীতিতে কনফিগারেশন বা বাংলায় বলা হয় বিন্যাস, ইলেকট্রনীয় বিন্যাসটা কেমন হয়, সবসময় কী করবি, এই লেজ দিয়ে ঢুকবি, তীর লেজ দিয়ে, আর মাথাটা দিয়ে বেরোবি, কখনো মাথা দিয়ে ঢুকতে যাবি না। দেখ আমি এটা দিয়ে ঢুকলাম, 1sকে ক্রস করলাম, 1s, জাস্ট তারপরে হচ্ছে 2s, তারপরে এটা এদিক দিয়ে বেরিয়ে আবার এখানে ঢুকলাম, আবার এদিক দিয়ে বেরিয়ে এই লেজটা দিয়ে ঢুকলাম, দেখ 2p, তারপরে আবার 2pর পর 3s এর পরে দেখ 3s এর পরে আমি আবার এইটা ফলো করছি, অর্থাৎ 3pর পর আবার 4s এর পর দেখ 3dর পর দেখ 4pর পর দেখ 5s এর পরে আবার এরকম করে চলে যাচ্ছি, অর্থাৎ হচ্ছে 4d। দেখ এইভাবে হচ্ছে, তাহলে পরপর প্যাটার্ন মানছে না কিন্তু, 1s 2s 2p 3s 3p এতটা পর্যন্ত ঠিক আছে। এরপরে চলে আসছে দেখ 4s, 3টা কিন্তু তারপরে ভর্তি হচ্ছে, খেয়াল রাখবি। এইটা জেনারেল কনফিগারেশন বলে, এটাকে তোকে মনে রাখতে হবে।
বা যদি ভুলে যাস তাহলে এটা যদি তোর করা থাকে, এটা যদি বুঝে থাকিস তাহলে রাখাও তুই সঙ্গে সঙ্গে করে নিতে পারবি যখন পরীক্ষায় দেবে। এটাকে মনে রাখাটা সবথেকে বুদ্ধিমানের কাজ, বারবার করতে করতে এটা মনে থেকেও যায় সবাইকার। তাহলে এই হচ্ছে বিন্যাস। এই বিন্যাসের উপরে ভিত্তি করে তোকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত। এই জায়গায় আমি অনেকের হোমওয়ার্ক, বেশিরভাগই হোমওয়ার্ক আমাকে পাঠিয়েছিস, খুব ভালো, অনেকে সব ঠিক করেছিস, অনেকে একটু বই ফলো করবার চেষ্টা করেছিস। আমি বারণ করেছিলাম যে বিশেষ করে আমি পরে আসছি, ক্রোমিয়াম আর কপারের একটু ভুল হয়েছে অনেকের, ওই ভুলটা হওয়া দরকার ছিল। যাতে ভুলটা হয় তার জন্যই আমি ক্রোমিয়াম আর কপারকে দিয়েছিলাম। এই ভুলটা হলে এই একবারই ভুল হলো, আর সারা জীবনে কোনোদিনও তোদের ভুল হবে না। এই যে ভুল হয়ে গেল, আর যাদের ভুল হলো না তাদেরই কিন্তু সমস্যা। তারা বইটাকে পড়ে ঠিক বুঝেছিস, ডিফারেন্ট ব্যাপার, সেটা আমি দূর থেকে কিছু বুঝতে পারছি না। যদি পরমাণুর অ্যাকচুয়ালি আমি বারবার বলেছি, কেমিস্ট্রির সবথেকে ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, এই যেটা চ্যাপ্টারটা পড়াচ্ছি, পিরিয়ডিক ক্লাসিফিকেশন, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন, আর অর্গ্যানিক কেমিস্ট্রির মেকানিজম। অর্গ্যানিক কেমিস্ট্রি একটা মেকানিজমের পার্ট, যে কী করে রিয়েকশনগুলো হয়। এই চারটেতে যদি কেউ স্ট্রং থাকে তাহলে তার কোনো সমস্যা হয় না। তাহলে এই জায়গাতে আমি যা বলছি, যেভাবে পড়তে বলছি, দেখবি তাহলে বইয়ে যেভাবে পরপরভাবে চ্যাপ্টারগুলোকে যেভাবে একটা টপিককে আলোচনা করছি, আমি সেভাবে করছি না। আমার সঙ্গে দেখবি বইয়ের আগের পরের আমি যেভাবে বলছি সেভাবেই পড় বইটাকে, বইয়ের মতন করে পড়িস না, তাতে কিন্তু ভালো বুঝতে পারবি না। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, আমার প্রায় 20 বছর পড়ানো হয়ে গেল, তোদেরও জন্মের আগের থেকে, তোদের অনেকের দাদা দিদি, এমনকি অনেকের কাকু পিসিরাও আমার কাছে পড়ে গেছে, অনেকেই তোদের মধ্যে, তাদের মধ্যে আসিস তোরা হয়তো। তো আমি অভিজ্ঞতা থেকে বলছি তোদের যে যেভাবে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় সেভাবে আমি পড়াচ্ছি। বইয়ে দেখবি তোদেরকে কয়েকটা জায়গায় আমি দেখিয়েছি, কখন যেমন ধর ওই বোর্ডের সেই লাইন স্পেকট্রামগুলো কোথায় দেবার কথা কোথায় দিয়েছে, কিছু ছবি দেয়নি। যেমন ধর তোদেরকে এই যে এল তৈরি করার জন্য যে ছবিটা দিয়েছিল এরকম করে, এই যে ছবিটা, সেটাও ইনকমপ্লিট একটা ছবি দিয়ে দিয়েছে, 4s ছবিটা দিয়েছে, যাতে তোরা এবারে কি বুঝছিস যে সবসময়তে বোধ হয় এই যে 4s 4p 4d 4a, এফ অরবিটাল মানে হচ্ছে সার্কুলার, কিন্তু এই যে যদি 2-এর ক্ষেত্রে 2s 2p, এই 2pটাও যে সার্কুলার হতে পারে, এই কনসেপ্টটা বই পড়ে বোঝা যাচ্ছে না। এগুলো তোদের আমি ছবিগুলো আঁকিয়েছি। তাহলে এরকম আমি তোদের অভিজ্ঞতা থেকে তোদেরকে বলছি, আমি যেভাবে পড়াচ্ছি এই চ্যাপ্টারগুলোকে সেভাবে পড়, বইয়ের মতন পড়া দরকার। আমারটাকে পড়ে তারপরে বইটা পড়। প্র্যাকটিক্যালি কয়েকটা পস্টুলেটস ছাড়া বইটাকে পড়ার কিছু নেই চ্যাপ্টারটাতে। প্র্যাকটিসটা হচ্ছে পুরো, যে যত বেশি প্র্যাকটিস করিস তত ভালো, এখানে তোর আউটকামটা তত ভালো হবে, তত ভালো উত্তর করতে পারবি প্রশ্নের। আমি আজকে কতগুলো ইন্টারেস্টিং প্রশ্ন দেবো, জয়েন্টে যেভাবে আসে বা 11-এর MCQগুলোতে যেভাবে আসে, সেরকম কিছু কয়েকটা প্রশ্ন আজকে দেবো ক্লাস চলাকালীন, একটু ওয়েট কর, এখনই পাবি। তো আমি আবার আমাদের ক্লাসে ফিরে আসছি। এইভাবে ইলেকট্রনগুলোকে তোদের ভরতে হবে, ইলেকট্রনগুলোকে একটা সাবসেল ধরে ভরতে হবে। সেখানে কি মনে রাখতে হবে, এসে ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম দুটো, এটা ম্যাক্সিমাম, মানে দুটোই থাকবে তার কোনো মানে নেই। দেখ হাইড্রোজেনের 1s, এসে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমার ইলেকট্রন তো আছে একটা, তাই একটাকে রেখেছি। আবার হিলিয়ামের দুটো ইলেকট্রন, তাই 2s 1s2 লিখেছি, দেখ 1s2, তাহলে 1s2 তাই দুটো ইলেকট্রনকে ভরেছি। আবার নিয়নের দেখ, আচ্ছা যদি এখানে লিথিয়াম করতাম, লিথিয়াম 3 1s2 2s1, কারণ কি 1s-এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ধরলো, তারপরে 1s-এর পর 2s-কে নিলাম, 2s-এর আবার একটা ইলেকট্রন, এইভাবে করতে হবে, বুঝতে পারলি? তাহলে দেখ আর কি মনে রাখতে হচ্ছে, একটা অরবিট, একটা সাবসেলে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। এসের 2টো, পি-এর 6টা, ডি-এর 10টা, আর এফ-এর 14টা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে দেখ এরপরে যারা নতুন যারা দেখ নিয়নটা তাহলে কী করে হলো, 1s, দেখ নিয়নের 10টা ইলেকট্রনকে তোকে এইভাবে পরপর সাজাতে হবে। তাহলে প্রথমে 1s ধরলাম, 1s দেখ দুটো ইলেকট্রন, এটা নাম্বার অফ ইলেকট্রনস, দুটোকে দিয়ে দিলাম। 2s-এ আবার দুটো, 2 আর 2 4, 2p-তে ম্যাক্সিমাম 6টা থাকতে পারে, 6 বসিয়ে দিলাম, 6 আর 4 10। আবার অ্যালুমিনিয়ামে দেখ 13টা ইলেকট্রনকে প্লেসমেন্ট দিতে হচ্ছে, প্রথমে 1s-এ দুটো দিলাম, তারপরে 2s-এ দুটো দিলাম, তারপর 2p-তে 6টা দিলাম, তারপর 3s-এ দুটো দিলাম, দিয়ে করা হলো 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12, এখনও একটা পড়ে আছে, সেটা 2p-তে দিলাম। 2p-তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, 3p-তে ম্যাক্সিমাম 6টায়, যে কোনো p-এই 6টা ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, কিন্তু আমার এখানে একটা মাত্র ইলেকট্রন আছে, তাই একটাতে রাখলাম। এবং দেখ আগেই ছবিটা রেখেছি, p-এর অরবিটালের সংখ্যা হচ্ছে 3, তাই 3টে ঘরকে দেখিয়েছি, বোঝা গেল? একই রকমভাবে আর্গনের 18, 3s2 3p6,
শেষ কনফিগারেশনগুলো, এবং 2 আর 6। ক্যালসিয়ামের দেখ 20, 3Pর পরে চলে আসে দেখ 4s, তাই 4s2 করে দিয়েছি, ক্যালসিয়ামের 20। এর পরেরটা দেখ, এবারে সবাই বোঝ। এবারে দেখ এটা চলাকালীন আরেকটা জিনিস দেখিয়ে দিই তোদের। দেখ ইনার্ট গ্যাস হচ্ছে হিলিয়াম, এখানে নিয়ন, আর্গন। হিলিয়ামটা একটা ব্যতিক্রম, হিলিয়ামটাকে বাদ দে। নিয়নে লক্ষ্য কর, নিয়নের ভ্যালেন্স সেল ইলেকট্রনিক যোজক কক্ষপথ। ভ্যালেন্স সেল কাকে বলে? ভ্যালেন্স সেল বা যোজক কক্ষপথ, যেটা হচ্ছে লাস্ট অরবিট। অরবিট কোথায় অরবিট বলছি, কোথায় সাবসেল বলছি, খেয়াল কর, গোলমাল করিস না। অরবিট মানে যেমন নিয়নের ভ্যালেন্স সেল হচ্ছে 2 নম্বরটা, সেটা 2s আর 2p দুটোই। এস আর পি সাবসেল, শুধু 2pd বলে চলবে না, 2s 2p দুটোই। আবার আর্গনের দেখ 3s 3p। যেটা আমি বলতে চাইছি, নিয়নের দেখ শেষ কক্ষপথে আছে নিয়নের ক্ষেত্রে 2s2 2p6। আবার আর্গনের ক্ষেত্রে দেখ 3s2 3p6। তুই যদি নিয়ন আর্গন যদি ক্রিপ্টন দেখিস, এর পরেরটা দেখবি অবশ্যই হবে 4s2 4p6। তারপরটা যদি জেনন দেখিস দেখবি 5s2 5p6। যদি দেখিস র্যাডনকে দেখিস, তারপরে দেখবি 6s2 6p6 হচ্ছে। অর্থাৎ s2p6 কনফিগারেশন থাকবে ইনার্ট গ্যাসগুলো সব সময়। প্রত্যেকটা ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসেস, ইনার্ট গ্যাসের সর্বোচ্চ এই কনফিগারেশনটা এরা মেনটেন করবে। এবং এই প্রতিটা ক্ষেত্রে দেখ 8টা করে ইলেকট্রন আছে ভ্যালেন্স সেলে, 8টা, 6 আর 2 8, এই 8টা, প্রতিটার ক্ষেত্রে 8টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথ থাকে। ভ্যালেন্স সেলটাতে 8টা করে ইলেকট্রন আছে, এটাকে বলা হয় অক্টেট, অষ্টক বলা হয়। কারণ আমরা মাধ্যমিকে শিখেছি একটা ভ্যালেন্স সেলের লাস্ট কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে একটা কোনো অ্যাটমে, তাই 8টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে। হিলিয়ামের ক্ষেত্রে হয় কি, যেহেতু 1 নম্বর কক্ষপথ 1 নম্বর অরবিটের পি সাবসেল নেই, একের শুধু একটাই সাবসেল এস, তাহলে পিতে থাকা জায়গা নেই, তাহলে তাই এর 1s এর যেটা ম্যাক্সিমাম, এস এর ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন, সেই 2টো ইলেকট্রন থাকে এই, এটাকে বলা হয় ডুপ্লেট বা বাংলায় বলা হয় দ্বৈত। বাকি ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে যেখানে অক্টেট হয়, অক্টেট ফুলফিল, অষ্টক পূর্তি হয়, সেখানে হিলিয়ামের হয় ডুপ্লেট বা দ্বৈত পূর্তি। কারণটা বোঝা গেল, কারণ এর পি সাবসেল নেই। যদি বলা হয় কেন হয় না, বলবি পি সাবসেল নেই। তাহলে এরপরে চলে আসছি আমরা দেখ। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, অনেকের হোমওয়ার্কে দেখছিলাম, অনেকের হোমওয়ার্ক এখনো আমি পাইনি। হোমওয়ার্ক না পেলে কিন্তু আমি গার্জেনদের ফোন করবো, এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। এ ব্যাপারে আমি খুব কড়া থাকি, ভুলো সবগুলো ভুলো, কোনো অসুবিধা নেই। এখানে আমি কথা বলছি, কয়েকজনকার হোমওয়ার্কে দেখছিলাম এই মধ্যেখানে কমা দিচ্ছি, সেই কমাটা দেওয়া চলবে না। কারণ এই নিয়মগুলো আইবিসি তৈরি করে, কোনো বইয়ের কোনো অথারও করে না, কোনো টিচারও করে না, আমিও করিনি, তুইও করিসনি। আইপিসি হচ্ছে কেমিস্ট্রি, সারা পৃথিবীর সমস্ত দেশগুলোর কেমিস্ট্রির যে নিয়মকানুনের নীতি নির্ধারণ করে। যেমন ক্রিকেটের ক্ষেত্রে আইসিসি, ফুটবলের ক্ষেত্রে ফিফা, ঠিক সেরকম কেমিস্ট্রির বেলায় আইইউপিএসি। এদের নির্ধারিত নিয়ম তোকে বা আমাকে ফলো করতে আমরা বাধ্য। সেখানে কিন্তু এই কমাটার ব্যবস্থা নেই। এবং কেন কমা নেই, কারণ হচ্ছে এই এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস ফ্লো, অর্থাৎ ধারাবাহিকভাবে এগিয়ে এগিয়ে চলেছে। কোনো কমা বিচ্ছিন্ন করা যাচ্ছে না, বিচ্ছিন্ন করবি না, তাহলে কমাটা কখনোই দিবি না। আচ্ছা, এরপরে দেখ চলে আসছি আমি স্ক্যান্ডিনিয়াম 21। এটা কেন আলাদা করে বলছি দেখ, ওই জেনারেল কনফিগারেশন যেরকম লিখেছিলাম সেই অনুসারে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 আর 2 4 6 4 10 আর 2 12 আর 6 18 দিয়ে 20 হয়ে গেল 20। তারপরে 3d1 চলে এসছে দেখ 3d1। এরপরে আমি বারবার বলছি দেখ, কক্ষপথ ধরে ধরে অরবিট ধরে ধরে সাজাবো। 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। দেখ 3d1টাকে আগে 4s2টাকে পরে লিখে দিলাম। আর গ্যাপটা কেন দিলাম, কারণ ব্লকিংটা তোদের দেখাবো বলে। দেখ এখানে 3s2তে 2টো ইলেকট্রন আছে, 3p6 যারা পরে তারা একটু দেখে নে। এখানে হচ্ছে হুন্ডের একটা নিয়ম আছে, হুন্ড মাল্টিপ্লিসিটি রুল। সেখানে বলছে কি, আগে একটা একটা করে ভর্তি করবি, তারপরে অপোজিট স্পিনে জোড়বদ্ধ করবি। অর্থাৎ 6টা ইলেকট্রন আছে, আগে একটা একটা করে এইভাবে একটা স্পিনে বসা উপর দিকে মাথা করে,
এর পরেরটা যখন পরের তিনটেকে এবারে জোরবদ্ধ করা অপোজিট স্পিনে 1/1 কিন্তু ভর্তি করতে হবে। আগে ভর্তি করার পরে পেয়ার আপ করতে হবে, আগে এখানে পেয়ার আগে করে দেওয়া চলবে না। মানে ধর কোনো জায়গায় 3p3 থাকলো, এটাকে কিন্তু তোকে এইভাবে, এটা কিন্তু ফুল কনফিগারেশন তোকে করতে হবে কি একটা একটা করে আগে আনপেয়ার রাখতে হবে। আনপেয়ার থাকার পর সব অরবিটালগুলো ভর্তি যাওয়ার পর পেয়ার আপ করবি অপোজিট স্পিনে। এটা হচ্ছে হুন্ডের সূত্র, আগে বলেছি, ওই ক্লাসগুলো তোদের পরে আমি দিয়ে দেবো। এবার 3D1 ডি এর দেখ 5টা অরবিটাল, 1 2 3 4 5, তাতে একটা ইলেকট্রন আছে, আবার 4s-এর 2টো ইলেকট্রন আছে। স্ক্যান্ডিনিয়াম সাজিয়ে লিখলাম, সাজিয়ে লেখাটা কেন, সাজিয়ে লেখাটার গুরুত্বটা বুঝতে পারছি, কারণ তোকে যদি বলা হয় ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা কত, ভ্যালেন্স সেলটা কিন্তু 4 নম্বরটাই ভ্যালেন্স। SPDF কিন্তু ভ্যালেন্স সেল নয়, ভ্যালেন্স সেল মানে কক্ষপথ, সেখানে S না P না D না F ব্যাপার নয়, 4 নম্বর না 3 নম্বর ফ্যাক্টর, তাহলে 4 নম্বর, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম। এরপরে স্ক্যান্ডিনিয়াম ম্যাগনেটিয়াম গেল, এরপরে চলে আসছি আমি ক্রোমিয়াম 24। আচ্ছা, ক্রোমিয়াম এগুলো এর পরে দেখাচ্ছি। এবারে ধর ম্যাঙ্গানিজ 25, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে 2 আর 2 4, 6 4 10 আর 2 12, 18 আর 2 20। মাথায় রাখবি 20-র পর থেকে একদম এটা মনে রাখবি 4s পর্যন্ত, এতটা পর্যন্ত সবসময় 20 হবে। এটা ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ক্যালসিয়াম 20। তারপরে জাস্ট মুখে মুখে 3d5। তাহলে এবার এটা যদি সাজিয়ে লিখতে হয়, জাস্ট এটাকে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2 করে দিবি, তাহলেই হবে। এবার ব্লকিং করবি, এবং যেমন নেট ডিউটার ফেলায় এরকম হবে, বাকিগুলো করতে পারিস। এবারে ধর আয়রন 26, আয়রন 26 কী হবে, আমি একদম মুখে মুখে করতে পারি। একদম 4s2টা পর্যন্ত বললাম তোদের আমি এই মাত্র। আচ্ছা, আগে আরেকটা দেখিয়ে দিই কীভাবে আমি পুরোটা লিখবো। দেখ 1s2 2s2 2p6 3s2, আমি দুবার যদি এই যে সাজানোরটাকে যদি তোরা কেউ অ্যাভয়েড করতে চাস, তাহলে এইভাবে ডাইরেক্ট এক লাইনে লিখতে পারিস 1s2 2s2 2p6 4s, তারপরে 3s2, তারপর 3p6। 3p6-এর পরে আমরা জানি 3d, কিন্তু এটা 3dটাকে বাইরে রেখে দিলাম, তাহলে 3p6-এর পরে আমরা জানি 4s, 4sটাকে আমরা বাইরে রেখে দিলাম, তাহলে 2 আর 2 4, 6 4 10 আর 2 12, 18 আর 2 20, তাহলে হয়ে গেল। তারপরে 3dটা আগে লিখে দিলাম, দেখে আব্বা প্রিন্সিপালটাকেই মানলাম, আগে 4s-টাকে ভর্তি করেছি, আমি জাস্ট সাজিয়ে নিচ্ছি শুধুমাত্র এক লাইনে, মানে একটা লাইনকে আমি অ্যাভয়েড করবার জন্য আমি একসঙ্গে আব্বা প্রিন্সিপালটাকে করে নিচ্ছি। 20 আর 6 26 হয়ে গেল। এরপরে তো ইলেকট্রনিক কনফিগারেশন লেখ না, 6টা ঘর আছে, একটা ইলেকট্রন, এই 5টা ঘর আছে, 5টা অরবিটাল আছে, 6টা ইলেকট্রনকে প্লেসমেন্ট দিতে হচ্ছে 1 2 3 4 5, আর একটা পেয়ার আপ হয়ে যাচ্ছে, আর ফোরেস2টা এরকম হলো। এটা আয়রন গেল। আমি একদম জিন 30 পর্যন্ত দিয়েছিলাম, জিন 30-তে তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছিস 4s2-র পর হয়ে যাবে 3d10 20 আর 10 30। এটাকে সাজিয়ে লিখলে কী হবে 3p6 3d10 4s2। এটাও ডিটা একদম পরিষ্কার ভর্তি থাকবে, 5টা ঘর 1 2 3 4 5, ভর্তি থাকবে। জিন 30 হয়ে গেল। এরপরে আমি দুটোকে, তোদের অনেকের হোমওয়ার্কে এটা প্রবলেম হয়েছে, দুটোকে নিয়ে আমি বলছি। এবারে দেখ ক্রোমিয়াম আর কপার, ক্রোমিয়াম আর কপারকে দেখ। ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6। এবারে সে স্টেপটাকে জাম্প করে করছি। 3p6-এর পর 4s2টাকে এদিকে রাখলাম, তারপরে 3d4 হয়ে গেল 24। ইলেকট্রনিক যদি ব্লকিং করছি কনফিগারেশনটাকে, তাহলে এইভাবে আসছে। দেখ এই 3d4টা একটা আনফিল্ড বা অপূর্ণ, এবং সে এই কনফিগারেশনের জন্য খুব আনস্টেবল হয়। হুন্ডের সাবরুলে বলেছি তোদেরকে, যে হুন্ডের রুলটার পরে যে তার ব্যাখ্যাটা দিতে গিয়ে তখন বললাম, এর আগের ক্লাসেই বা তার আগের ক্লাসে বলেছি, যে সবসময়তে হাফ ফিল্ড
হাফ ফিল্ড অরবিটাল, যেগুলো একদম ঠিক ঠিক অর্ধেকটা পূর্ণ, অর্ধপূর্ণ কক্ষক বা ফুল ফিল্ড সম্পূর্ণ যখন যে কক্ষকগুলো পাবি সেগুলো কোনো আনফিল্ড বা অপূর্ণ কক্ষক, মানে ঠিক ঠিক ভর্তি নয়। এই রকম কক্ষকের থেকে, এরকম অরবিটালের থেকে, এরকম সাবসেলের থেকে অনেক বেশি স্টেবল হয়। তাহলে এটা আনফিল্ড বলে এটা আনস্টেবল, এটা আনফিল্ড, তাহলে এটা খুব আনস্টেবল হয়। এই আনস্টেবল বা অস্থায়ী, তাই হয় কি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, অ্যাকচুয়ালি চলে আসে না, এটা আমরা বোঝানোর জন্য বলেই চলে আসে। এটা অ্যাকচুয়ালি এরকমভাবেই আছে। যখন অ্যাটমটা ফর্মেশন হয়েছে, যখন ক্রোমিয়াম অ্যাটম ফর্মেশন হয়েছে, তখন এভাবেই ইলেকট্রনটা ফর্মেশন হয়েছে। আমরা ব্যাখ্যা দিতে গিয়ে বলছি চলে এসেছে, চলে আসেনি, এভাবেই ভর্তি হয়েছে। তাহলে কি হলো, এটা হয়ে গেল 3d5 4s1, এখান থেকে একটা ইলেকট্রন কমে গেল, 2 থেকে -1 হয়ে গেল, এখানে +1 3d5 হয়ে গেছে। অ্যাডভান্টেজটাকে পেলি, এটাতে একদম হাফ ফিল্ড হয়ে গেছে, হাফ ফিল্ড হয়ে গেছে এবং সেটা খুব স্টেবল, সেজন্য এই কনফিগারেশনটাকে এটা মেনটেন করে। ঠিক কপারের বেলায়, কপার 29 বেলাতে একই রকমভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d 4s2 করে 3d9 হয়। এই যে 3d9টাকে কাটার জন্য কি হচ্ছে, এইটাকে কেটে দিয়ে আমরা 3d10 4s1 করব। এতে কি হয়, এটাতে আমরা একটা ফুল ফিল্ড কনফিগারেশন পাবো। ফুল ফিল্ড সম্পূর্ণ এবং স্টেবল হয়ে যায়। এই হচ্ছে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রনিক কনফিগারেশন। যেহেতু উত্তেজিত অবস্থায় বা এক্সাইটেড স্টেটে এসব আসাটা আসে না, এক্সাইটেড স্টেট যে ডিফারেন্ট জিনিস, এটাতে কি হচ্ছে এভাবেই আছে ইলেকট্রনগুলো। ব্যাখ্যাটা কি না, আগের কনফিগারেশন 3d9 4s2 থেকে 3d10 4s1 কনফিগারেশনটা অনেক বেশি স্টেবল বা সুস্থিত। তাই এই বিন্যাসটাকে ফলো না করে, অনুসরণ না করে, কপার 3d10 4s1 এবং ক্রোমিয়াম 3d5 4s1 কনফিগারেশন ফলো করে বা অনুসরণ করে। বোঝা গেল? দেখ, এছাড়াও আরও বেশ কয়েকটা অ্যাবনর্মালিটি আছে যেগুলোকে তুই এইভাবে লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারবি না। যেমন আমি একটা তোদেরকে বলছি, নায়োবিয়াম 41, নায়োবিয়াম 41, নায়োবিয়াম 41 হচ্ছে কি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 3d10 4s2। দেখ 3d10 4s2 পর্যন্ত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এটা 30-এর হয়ে গেল। তারপরে 4p6, তাহলে এটা হচ্ছে 30 আর 6 36, 36 পরে 41 আছে। এরপরে কি হয়, এরপর 5s, তারপরে 3d আসবে, তাহলে 5s2 3d, 4d, তাহলে হচ্ছে 4p6, 10 আর দিয়ে 12 আর 6 18, 2 আর দিয়ে 4, 6 4 10 আর দিয়ে 12 আর 4, আচ্ছা এটা হচ্ছে 8, এত হচ্ছে 30, 30 আর 6 36, 36 আর দিয়ে 38, 38 আর 3 হচ্ছে 41, 41। আমি এই জায়গাটাকে আব্বা মিউনিসিপ্যালটাকে একদম সাজিয়ে এতটা পর্যন্ত লিখে দিয়েছি, তারপরে এই জায়গাটাকে দেখালাম। এই জায়গাটাকে সাজালে কি হচ্ছে, এটা হচ্ছে আগে দেখবি তোরা আব্বা মিউনিসিপ্যালটাকে ফলো করবি, তাহলেই বুঝতে পারবি। 4d3 5s2, এতে হচ্ছে এটা দেখা গেছে কি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, অর্থাৎ 4d1 44 5s1 হয়ে যায়। হওয়া উচিত ছিল এটা 4d3 5s2। যদি আব্বা মিউনিসিপ্যালে ফেলিস, তোরা করে দেখতে পারিস নিজের বাড়িতে, দেখা গেছে কি এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। তো আমার যেটা তোদেরকে বোঝানোর সেটা হচ্ছে কি, এই যে একটা ইলেকট্রন চলে এলো 4d3 5s2 ছিল, ভালো করে দেখ, তাহলে পরিষ্কার আমি কি বলতে চাইছি, তোরা ব্যাখ্যাটাকে খুব পরিষ্কার পাবি। এরকম ছিল, এটা আনফিল্ড, এটা বরং ফুলফিল হচ্ছে কি 4d4 5s1, এখান থেকে একটা ইলেকট্রন এখানে
নিয়ে চলে আসছে, তাতেও তো আনফিল্ড থেকে যাচ্ছে, ফুলফিল তো থাকছে না, ফুলফিল তো হচ্ছে না। তাহলে এই কনফিগারেশনটা কিন্তু আমাদের যে লজিক, সেই লজিকের পরিপন্থী, এগেনস্টে যায়। এটা অবজার্ভ ফ্যাক্ট, পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য। তাই এই কনফিগারেশনে লিখতে হয় এরকম। এগুলো অর্থাৎ তোদেরকে কী করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এরকম আমি বেশ কিছু ইলেকট্রনিক কনফিগারেশনকে আমি নোটস আকারে তোদের দিয়ে দেবো, যেগুলো অ্যাবনর্মালিটি আছে। জয়েন্টের জন্য মনে রাখতে হবে, 11-এর জন্য মনে রাখার কোনো দরকার নেই। 11-এর জন্য জিঙ্ক 30 পর্যন্ত মনে রাখবি, আর ব্রোমিন 35, বাস। তাহলে যেগুলো যত অ্যাবনর্মালিটি আমাদের টোটাল আছে, সব অ্যাবনর্মালিটিগুলো আমি দিয়ে দেবো তোদেরকে নোটস আকারে। এই যে নায়োনিক। এরপরে দেখ ম্যাগনেটিক প্রপার্টি। চৌম্বকীয় ধর্ম। আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে খুব সহজেই চৌম্বকীয় ধর্ম কিন্তু বার করতে পারি। কী করে? যদি অন্তত একটাও আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। আনপেয়ার্ড মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম মানে হচ্ছে যেগুলো একা একা, সিঙ্গেল ইলেকট্রন যদি থাকে, তখন তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কারা? যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা স্লাইডলি আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হবে। চুম্বক ওদেরকে হালকা অ্যাট্রাক্ট করে, হালকা আকর্ষণ করে, একটা অ্যাট্রাকশন ফিল করে তারা চৌম্বক ক্ষেত্রে। হালকা, লোহার মতন অত বেশি নয়। লোহাকে যেমন খুব সহজে টানে, ইস্পাতকে খুব সহজে স্টিলকে টানে, ওই রকম নয়। হালকা একটা অ্যাট্রাকশন অনুভব করে। এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এরা যদি ফিজিক্সের নিয়ম অনুসারে যে লাইন অফ ফোর্স বা বলরেখা দ্বারা ফিজিক্সে পড়বি, যে চৌম্বক বলরেখাগুলো, লাইন অফ ফোর্সেস যেগুলো আছে, লাইন্স অফ ফোর্স যেগুলো আছে, সেগুলো কী করছে প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে এরকম করে ওকে এমনি একটু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটাকে একটু এরকমভাবে চলে যাচ্ছে। আর যেগুলো ডায়াম্যাগনেটিক, নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো অযুগ্ম ইলেকট্রন থাকে না। যদি না থাকে তখন তাদেরকে বলবি ডায়াম্যাগনেটিক। এর বাংলা হয় না, ওই বাংলা আছে, ওই সব বাংলা করতে গেলে আর তোদের কেমিস্ট্রি শিখতে হবে না। বরঞ্চ বাংলাতে পয়জা ফলা আকার, রয়াকার, প্যারা ম্যাগনেটিক, ডয়াকার, মুতস্তাকার এরকম লিখবি, ঠিক আছে। ওসব বাংলা বইয়ের মতন করতে যাস না, পাগল হয়ে যাবে। অ্যাজিমুথালের বাংলা দিগংশীয়, তার থেকে অ্যাজিমুথাল অনেক সহজটা। দিগংশীয় টিগংশীয় লিখিস না, একদম অয়জা ফলা আকার বর্গেরসি অ্যাজিমুথাল লিখে ফেলবি, ঠিক আছে। ডায়াম্যাগনেটিকটা কি? ডায়াম্যাগনেটিকটা খুব স্লাইডলি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, বিকর্ষিত হয়। তাতে লাইন অফ ফোর্স বা বলরেখাগুলো কী হয়, একটু ক্লোজার হয়ে যায়। এরকম হয় ডায়াম্যাগনেটিক। এটা এই জায়গাটা ফিজিক্সের জায়গা, ফিজিক্সে বুঝবি তোরা যখন চুম্বক পড়বি। আমাদের কেমিস্ট্রি যেটি দরকার, সব পেয়ার যদি ইলেকট্রন থাকে সব তাহলে ডায়াম্যাগনেটিক। যদি একটাও আনপেয়ার থেকে যায় তাহলে হচ্ছে তারা প্যারাম্যাগনেটিক। এবার এই ম্যাগনেটিক এই যে কতটা প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক তাদের ইলেকট্রন সব পেয়ার বাদ দেয়, এবং কতটাকে প্যারাম্যাগনেটিক এটাকে মাপার জন্য একটা ফিজিক্সেরই একটা টার্ম ব্যবহার করতে হয়, সেটা আমাদের কেমিস্ট্রিতে লাগে, ফিজিক্সে আছে এই ব্যাপারে। তাকে বলা হয় চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট। এই ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে ডিনোট করা হয়, মিউ দিয়ে বোঝানো হয়, মিউ দিয়ে ডিনোট করা হয় বা বোঝানো হয়। এই মিউ সমান, এটা বাংলাটা হচ্ছে চৌম্বক ভ্রামক। এটা কিন্তু শুধু জয়েন্টটা নয়, 11-এর সিলেবাসও আছে। মিউ ইজ ইকুয়াল টু √x × x+2bm, যেখানে x হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, মিউ সমান x সমান এটা, আর bm মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। আমি দেখাচ্ছি তোদের, এক্সাম্পল দিচ্ছি, ইলেকট্রনের সংখ্যা। bm হচ্ছে বোর
ম্যাগনেটন, বোরের নাম অনুসারে এককটার নাম হয়েছে বোর ম্যাগনেটন। তাহলে ধর একটা উদাহরণ, যেমন ধর ম্যাঙ্গানিজ 25। আমি শেষ তোদেরকে কেন ব্লকিংটা বলেছিলাম, দুটো অরবিটালের করবি, দুটো অরবিটের করবি, কারণ আগেরগুলো সবসময়তে ফিল্ড থাকবেই। অ্যাকচুয়ালি শেষ অরবিটটা করলেই হয়। আমি দুটো অরবিটাল অনেক কিছু কিছু ক্ষেত্রে তার আগের অরবিটটাও কাজে লাগে বলে দুটো অরবিটকে করতে বলেছিলাম। লাস্ট দুটো সাবসেটকে করলেই বোঝা যায় মোটের উপরে। ম্যাঙ্গানিজ 25কে দেয়, এটা তোদের খাতাতে করা আছে, এটা হচ্ছে 3d5 4s2। তাহলে তার আগেরগুলো সব ফুলফিল্ড, আমি ওই জন্য ব্লকিংগুলো করছি না। তাহলে x সমান হচ্ছে 5, তাহলে অতএব মিউ সমান হচ্ছে 5 ইন্টু প্লাস এত bm রুট ওভার এক্স ইন্টু এক্স প্লাস 2, 5 আর 2 7, 7 5 35, রুট ওভার 35 bm, রুট ওভার 35 bm হচ্ছে। ঠিক আছে। আর যারা তাহলে এগুলো প্যারাম্যাগনেটিক, এটা যেহেতু আনপ্যারাড এটা তাহলে প্যারাম্যাগনেটিক। আবার ধর হিলিয়াম 2 ছোট দেখায়, 1s2, এটা কোনো জড়বদ্ধ, সব জড়বদ্ধ, তাহলে এটা ডায়াম্যাগনেটিক। কোনো আনপ্যারাড ইলেকট্রন নেই ডায়া, এবং এর মিউ এর ভ্যালুটা হচ্ছে 0, কারণ x সমান তো 0, যে অর্থাৎ যে কোনো ডায়াম্যাগনেটিকের মিউ সমান 0 হবে, প্যারাম্যাগনেটিকগুলোর কোনো একটা ভ্যালু পাবে। বোঝা গেল? এইভাবে দেখ, এই যে নায়োবিয়ামটা, এই জায়গাটাতে বলতে গিয়ে এটাকে বললাম, নায়োবিয়ামে যদি 4d3 5s2 করতাম তাহলে আনপ্যাড ইলেকট্রন হতো। দেখ এটার বেলায় আনপ্যাড ইলেকট্রন হচ্ছে x সমান এটা 6, 4 আর 2 6, তাহলে এটার মিউ সমান হচ্ছে রুট ওভার 6 ইন্টু 6 প্লাস 2 bm সমান 6 ইন্টু 8, 6 ইন্টু 8 মানে হচ্ছে 4, 4 ইন্টু 12 মানে 2 রুট 12 bm, 2 রুট 12 bm হচ্ছে। আর তো এটাকে 4 3 12, আরেকটা চলে আসছে 4, 4 রুট 3 bm হচ্ছে, 4 রুট 3 bm হচ্ছে। তাহলে কিন্তু যদি আমি আগেরটা করতাম 4d3 5s2, তাহলে দেখ মিউ এক্স সমান হতো 3, তাহলে কিন্তু মিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। এই পর্যবেক্ষণটা করে এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলোর সাপোর্ট পাওয়া গেছে, এবং সেই কনফিগারেশন এই যে পর্যবেক্ষণটা, এই ম্যাগনেটিক প্রপার্টিতে যে পর্যবেক্ষণটা, এর সাহায্যে এদের এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো স্থির হয়েছে, যেগুলো অ্যাবনর্মাল। তাই আমি প্রসেসটাকে তাদের বুঝিয়ে দিলাম। তোরা কী করবি, বাড়িতে আজকের হোমওয়ার্ক দিয়ে রইল, প্রত্যেকটা যে হোমওয়ার্কটা করেছিস সেটাতেই, সেই কাগজটার উপরেই করতে পারিস, বা যদি খুব ঘেঁষাঘেঁষি হয়ে গেছে তাহলে আর একটা নতুন করে করবি। যাদের একটু ফাঁকা ফাঁকা করে করেছিস তারা প্রতিটায় জিঙ্ক হাইড্রোজেন 1 থেকে জিঙ্ক 30 পর্যন্ত কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক লেখা নিবি, এবং প্রত্যেকটা কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক লেখা হয়ে গেল, এবং প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটার মিউ এর ভ্যালু লিখবি, মিউ সমান কত। এটা কিন্তু হোমওয়ার্ক রইল, মাথায় রাখবি। আর চলে আসছি ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়নসের দেখ এবারে ইলেকট্রনিক কনফিগারেশন। প্রথমে অ্যানায়নের, অ্যানায়ন জিনিসটা কি, কোনো অ্যাটমের সঙ্গে একটা ইলেকট্রন যোগ করে দিলি a মাইনাস হয়ে গেল। যেমন ধর অক্সিজেন 8, 1s2 2s2 2p6 O2 মাইনাস, এর সঙ্গে দুটো ইলেকট্রনকে শুধু জুড়ে দেয়, অক্সিজেন 8 2 4, থার্ড 1s2 2s2 দুটো ইলেকট্রনকে শুধু অ্যাড করে দেয়, তাহলে 2p6 হয়ে গেল। মাথায় রাখবি এই যে ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনগুলো কোনো সাবসেল নয়, অরবিট থেকে বেরোয়, কোথার থেকে, এবং ভ্যালেন্স অরবিট থেকে বেরোয় এবং ভ্যালেন্স অরবিটে ঢোকে। মানে এটার যে এক্সচেঞ্জ হবে, ইলেকট্রন এক্সচেঞ্জ, হস্তান্তর,
মানে একটা অ্যাটমের সঙ্গে ইলেকট্রন যোগ করে বা বার করে তবেই তো আয়ন পাবো। একটা অ্যাটমকে ইলেকট্রন যোগ করলে অ্যানায়ন, একটা অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন। এই যে এক্সচেঞ্জটা, ঢোকা বা বেরোনোটা, এটা ভ্যালেন্স সেল বা যোজক কক্ষপথেই কিন্তু, যোজক কক্ষপথ থেকে বা যোজক কক্ষপথে হবে, সাবসেল নয়। কক্ষপথ এসপিডিএফ ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে 2 না 3 না 4 না 5। আমার 2 নম্বরে ঢুকবে, তাহলে 2 নম্বরে ঢুকতে গেলে এসে ফাঁকা নেই, পিয়ে তাহলে আরও 2টো ফাঁকা আছে, তাই 2টো ঢুকিয়ে দিলাম। আবার দেখ, ধর ফসফরাস মাইনাস, তোকে যখনই আয়নের ইলেকট্রনে বিন্যাস করতে দেবে, তুই সব সময়তে আগে তার অ্যাটমটা করবি, অ্যাটমটা করার পরে আয়নটা করবি, ডাইরেক্ট আয়ন করতে যাবি না, কিন্তু ভুল হয়। বারবার বলে দিচ্ছি, ফসফরাস মাইনাস করতে দিয়েছে, তাহলে তোকে করতে হবে কি, P15 আগে করে নে, 1s2 2s2 2p6 3s2 3p3, 2 আর 2 4 6 4 10 দিয়ে 12 আর 3 15। হ্যাঁ, তাহলে P এটা কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p4 হয়ে গেল। একটা জাস্ট ঢুকিয়ে দিলাম, 3 নম্বরে ঢুকিয়ে দিলাম, এসে জায়গা নেই বলে পিয়ে ঢুকালাম। এটা হচ্ছে ফ্যাক্টর, বোঝা গেল। আবার ক্যাটায়নের বেলাতে কি হবে, ভ্যালেন্স সেল থেকে তুই বার করবি ক্যাটায়নের বেলায়। যেমন ধর, এটা একদম ডাইরেক্ট উদাহরণ দিই, তাহলে তোদের সুবিধা হবে। যেমন ধর জিঙ্ক 2+ বলেছে, জিঙ্ক 2+, তাহলে জিঙ্কের তোকে বার করতে হবে কি, জিঙ্কের তোকে বার করতে হচ্ছে জিঙ্কের 30। তাহলে এটা কি কেমন আছে দেখবি, খাতাতে লেখা আছে 3d10 4s2 জিঙ্ক 2+। এটা কিন্তু আব্বাও নিয়মে 3টা বাইরে ছিল, 3 থেকে বেরোবে না। যোজক কক্ষপথ, যোজক কক্ষপথকে 4 নম্বর কক্ষপথের যোজক, তাই 4 থেকে বেরোবে, 3d থেকে নয়, 4s থেকে বেরোবে। তাহলে হচ্ছে 3d10 4s0, তাহলে 4s0টাকে লেখার দরকার নেই, 3d10 হয়ে গেল। এটা হচ্ছে জিঙ্ক 30, বোঝা গেল। তাহলে ওইটা ছাড়া তোদের আরও কয়েকটা আমি হোমওয়ার্ক এখানে দিয়ে রাখছি। সেটা হচ্ছে হোমওয়ার্ক হাইড্রোজেন প্লাস, আর এটা হচ্ছে কনফিগারেশন। সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, S2 মাইনাস, P3 মাইনাস, কপার 2+, কপার প্লাস, আয়রন মাইনাস। এটা কাল্পনিক, আয়রন বলে কোনো আয়রন মাইনাস, তো আয়রন তো ধাতু, কখন আয়রন তৈরি করতে পারে না। তোরা আমার আজকের আলোচনাটা কেমন বুঝলে, এটা দেখার জন্য আয়রন মাইনাস করলাম। এটা স্পেশালি এটা আমি দেখব, এগুলো সব করবি। হাইড্রোজেন প্লাস করার দরকার, আচ্ছা আমি একটু ছোটো করে দিচ্ছি তোদের, এই 3টে তো করবি, এটা দিয়েছি, এটা দেওয়ার, এটা করার দরকার নেই, এটা করার দরকার নেই। আচ্ছা এই কটা করবি, সালফার 2-, এই কটা করবি, এই 6টা করবি, তাহলে যাবে। এদের ইলেকট্রনিক কনফিগারেশন করবি, আর আগেরগুলো কিন্তু প্রত্যেকটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক ওটাকে লিখবি, হলো তো। এইগুলো হোমওয়ার্কগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু করবি। আরেকটা তোদের একটা জয়েন্টের লেভেলের একটা প্রশ্ন দিই, সেই প্রশ্নটাকে দিয়ে আজকের ক্লাসটাকে আমি শেষ করব। এই কোশ্চেনটাকে আমি লিখে দিচ্ছি, এটা একটা জয়েন্ট লেভেলের কোশ্চেন। if spin quantum number s would have 3 values plus or minus or 0, then calculate total p electrons in zinc atom. Option A 8, option B 18, option C 9, option D 12,
আমি ব্যাপারটাকে একটু মানেটাকে বুঝিয়ে দিচ্ছি, বাংলাতেও আগে বলে দিচ্ছি। যদি স্পিন কোয়ান্টাম নাম্বারে 3টে মান থাকতো, স্পিন কোয়ান্টাম নাম্বারে 2টো মান, আমরা জানি এটা কাল্পনিক কোশ্চেন, যদি 3টে মান থাকতো তাহলে জিঙ্কের পি ইলেকট্রন কটা থাকতো? টোটাল পি ইলেকট্রন, সেটা 2p হতে পারে, 3p হতে পারে, 4p হতে পারে, টোটাল পি ইলেকট্রন কটা থাকতো যদি স্পিন কোয়ান্টাম নাম্বারে 3টে মান থাকতো? অর্থাৎ একটা অরবিটালের মধ্যে 3টে ইলেকট্রন থাকতো। বোঝা গেল? এটাকে নিজেরা করবি, শুধু অপশানটাকে হোমওয়ার্কে এটা আমাকে অপশানটাকে তোরা শুধু পোস্ট করে দিবি, তাহলেই হবে যে কোন অপশানটা কারেক্ট। পরের দিন এটার থেকে শুরু করবো আলোচনাটা, এবং আরও কিছু কোশ্চেন দেবো, আলোচনা করব, সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। দরকার হলে আমি কিছু কোশ্চেনকে তোদের নোটস হিসেবে বা আমার ওয়েবসাইটে আরও 2টো জায়গায় চলে আসছে, অ্যাসাইনমেন্ট চলে আসছে, এই বুক চলে আসছে, ওইগুলোকে ওখানেও আমি তোদের কোশ্চেন দিয়ে দিতে পারি। আমি দেখছি আরও কয়েকটা, এটা একটা জয়েন্টের জন্য একটা কোশ্চেন ছাড়লাম, বাকি কয়েকটা কোশ্চেনকেও আমি দেওয়ার চেষ্টা করছি গ্রুপে, ঠিক আছে, গ্রুপে বা সাইটে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার একটা ইন্টারেস্টিং জায়গা আছে। তাহলে আজকে চলি, বাই।